সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি। আমাদের এটা হচ্ছে লাস্ট টপিক, ফাইল সিস্টেমস। তো এখানে আমাদের দুইটা ক্লাসেই শেষ হয়ে যাবে আশা করছি। তো অন্য সেকশন তোমাদের চেয়ে একটা ক্লাসে এগিয়ে আছে। তো আমি আজকে তোমাদের শুরু করছি। তো ইনশাআল্লাহ আমরা কালকে এই টপিকটা শেষ করে ফেলবো। তো দেখো এখানে ফাইল সিস্টেমসে আমরা আগের ক্লাসগুলোতে ডিস্কে কিভাবে ডাটা রাইট করতে হয়, হ্যাঁ, ডিস্কের সেক্টর ব্লকে কিভাবে ডাটা রাইট করতে হয়, এগুলো আমরা গত ক্লাসগুলোতে দেখেছি। তো আজকে আমরা মেইনলি দেখবো যে ডিস্কে আমরা আসলে কি রাইট করি। ডিস্কে তো আমরা অ্যাকচুয়ালি রাইট করব ফাইল, তাই না? ইউজার এন্ডের থেকে তুমি যদি চিন্তা করো, ইউজার আসলে বিভিন্ন ধরনের ফাইল ডিস্কে রাইট করবে। তাহলে এই যে বিভিন্ন ধরনের ফাইলকে আমি ডিস্কে কিভাবে স্টোর করব, তারপর আবার দরকার পড়লে সেগুলোকে ফাইন্ড আউট করব, খুঁজে বের করব, এই জিনিসগুলো কিভাবে করব, এইটাই আজকে আমরা আসলে এই ক্লাসগুলোতে দেখার চেষ্টা করব। তো এখানে দেখো ফাইল আসলে বিভিন্ন ধরনের হতে পারে, তাই না? নরমালি আমরা কি করি, বিভিন্ন ধরনের ফাইল ইউজ করি। সেটা MP4 ডট টেক্সট ফাইল হতে পারে, MP3 ফাইল হতে পারে, ফাইল যে কোনো টাইপের হতে পারে। তাহলে এই যে কোনো টাইপের আমরা ফাইল বলতেছি, এই যে কোনো টাইপের ফাইলগুলোকে মেইনলি আমরা যখন ডিস্কে সেভ করব, দেখো আমাদের সেভ করার কয়েকটা অ্যাপ্রোচ আছে। কি হতে পারে দেখো, এক হতে পারে যে তুমি তোমার ফাইলটাকে এরকম এক বাইট এক বাইট করে ভাগ করে ফেললা, ঠিক আছে? তার মানে প্রতিটা ব্লক হচ্ছে 1 বাইট। তারপর আমরা কি করব, এই যে বাইটগুলো, এই বাইটগুলো আমরা ডিস্কে সেভ করব। তাহলে এটাতে প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে তোমার যদি ফাইলের সাইজ অনেক বড় হয়, সাধারণত এখনকার ফাইল সাইজ কিন্তু অনেক বড় হয়, তাই না? একটা মুভি ডাউনলোড করা দেখা গেল 4 গিগাবাইটস। তাহলে এই 4 গিগাবাইটের ফাইলটাকে তুমি যদি এক বাইট এক বাইট করে ভাগ করো, তাহলে কি বলতো, এখানে অসংখ্য ছোট ছোট পিস হবে না 4 গিগাবাইটের ফাইলটার? তাহলে এই যে এত ছোট ছোট পিস হলো, এগুলাকে তুমি ডিস্কের বিভিন্ন জায়গায় রাখবা। তাহলে তোমার আবার রেকর্ড রাখতে হবে না যে এটা কোন জায়গায় আছে, কোন পিসটা, কোন বাইটটা, কোনটার কোন বাইটের পরে কোন বাইট কোথায় আছে। তার মানে তোমাকে মেইনটেনেন্স ওভারহেডটা বিশাল বেড়ে যাবে যদি তুমি ফাইলটাকে এরকম বেশি ছোট ছোট পিসে ভাগ করো। তো এটা না করে আমরা যেটা করি, যে এরকম এক বাইটে করে না ভাগ করে, আমাদের ডিস্ক যখন আমরা পড়েছিলাম, আমরা দেখেছিলাম যে আমাদের একটা ব্লক সাইজ হচ্ছে তোমার 4 কিলোবাইট। তার মানে অপারেটিং সিস্টেম উইন্ডোজ বলো বা লিনাক্স বলো, সাধারণত এই 4 কিলোবাইটের একটা ব্লক ডাটা সাইজ ইউজ করে। তার মানে হচ্ছে এট এ টাইম তুমি একবারে 4 কিলোবাইট ডাটা ডিস্কে রাইট করতে পারবা, অথবা এট এ টাইম তুমি ডিস্ক থেকে একবারে 4 কিলোবাইট ডাটা রিড করতে পারবা। তাহলে এই যে 4 কিলোবাইটের সাইজটা, এইটাকে যদি আমরা মানে ইউনিট হিসেবে ধরি, তাহলে আমরা যেটা করতে পারি, ফাইলটাকে এরকম বাইট স্পেসিফিক ফাইলে বা বাইট সিকোয়েন্সে ভাগ না করে আমরা এরকম রেকর্ড সিকোয়েন্সে ভাগ করতে পারি। এই এক একটা রেকর্ড হচ্ছে 4 কিলোবাইট। এই যে 4 কিলোবাইট। তাহলে দেখো এই যে এই ফাইলটা সাইজ কত, তাহলে দেখো তো এই ফাইলটা সাইজ 16 কিলোবাইট না? চারটা ব্লক আছে নাকি? জি স্যার। তাহলে এই ফাইলটাকে আমরা এক বাইট এক বাইট করে ভাগ না করে আমরা 4 কিলোবাইটের ব্লকে যদি ভাগ করি, তাহলে যেটা সুবিধা হবে, যেহেতু আমাদের ডিস্কের ব্লক সাইজও 4 কিলোবাইট, এখানকার একটা ব্লককে তুমি সরাসরি ডিস্কের একটা ব্লকে একবারে রিড অথবা রাইট করতে পারবা। তাহলে আমাদের ম্যাপিংটা খুব ইজি হবে এবং ফাইলের আননেসেসারি নাম্বার অফ পার্টস কিন্তু অনেক বেশি হবে না। কাজে তোমাকে যখন ফাইলটা তুমি সেভ করবা, সেভ করার পর যখন আবার রিট্রিভ করবা মানে রিড করবা, তখন দেখা যাবে যে তোমার নাম্বার অফ পার্টস এগুলাকে আবার তো অ্যাসেম্বল করতে হবে, তাই না? যে চারটা ভাগকে তুমি যদি ডিস্কে রাখো, তাহলে চারটাকে জোড়া দিয়ে তোমাকে আবার কি করতে হবে, নতুন ফাইলটা তৈরি করতে হবে এই ফাইলটা। তাহলে এই ওভারহেড অ্যাক্টিভিটিটা মানে মেইনটেনেন্স ওভারহেডটা আমাদের একটু কম হবে যদি আমরা ব্লকে ভাগ করি। আর এছাড়াও দেখো, তোমরা যখন ডাটাবেস পড়েছো, ডাটাবেসে ইন্ডেক্সিং পড়েছো না? ইন্ডেক্স, যে তোমার যে রেকর্ডকে ফাস্ট সার্চ করার জন্য ইন্ডেক্স করা যায় টেবিলের, পড়েছো ডাটাবেস পড়ার সময়? জি স্যার। তাহলে ডাটাবেস ইন্ডেক্সের ক্ষেত্রে যেটা হয়, যে ডাটাগুলোকে এমন ভাবে রাখা যায় বা রাখা হয় যেন কি হয়, খুব তাড়াতাড়ি ফাইন্ড আউট করা যায় যে ডাটাটা কই আছে। তাহলে সেক্ষেত্রে ওই ইন্ডেক্সের জন্য সাধারণত ডাটাবেস কি করে, এরকম বি প্লাস ট্রি ইউজ করে, ঠিক আছে? মানে বি ট্রি ইউজ করে, ঠিক আছে? জেনারেলি বি প্লাস ট্রি ইউজ করে। সো এরকম বি প্লাস ট্রি যদি ইউজ করো, তাহলে তোমার ওই ইন্ডেক্সের যে ফাইলটা, ওইটা আবার সেভ করার সময় তোমাকে এইরকম ট্রি স্ট্রাকচার আকারে সেভ করতে হবে। তো এটা খুবই মানে জেনারেল কেস না, এটা হচ্ছে তোমার খুবই স্পেসিফিক কেসের জন্য, যেখানে হয়তো ডাটাবেসের ইন্ডেক্স বা এই ধরনের রিলেটেড ফাইল যেগুলো তুমি সার্চ ফাস্টার করতে চাও, সেই ধরনের ক্ষেত্রে এরকম বি প্লাস ইন্ডেক্স স্ট্রাকচারও মানে ইউজ করা হয়।
সো আমরা যেহেতু এটা জেনারেল স্ট্রাকচার না, আমরা এখন থেকে ফাইল সেভ করার জন্য এই মাঝখানে যে আইডিয়াটা আছে রেকর্ড সিকোয়েন্স বা রেকর্ড স্পেসিফিক যে ফাইল, এই রেকর্ড স্পেসিফিক ফাইলকে আমরা আসলে টার্গেট হিসেবে ধরবো, যে এই ধরনের ওয়েতে আমরা আসলে ফাইলকে সেভ করবো। একটা ফাইলকে আমরা কিছু ব্লকে ভাগ করে ফেলবো ব্লক সাইজ অনুসারে, এবং এই ব্লকগুলোকে আমরা ডিস্কে স্টোর করব, এবং যখন দরকার পড়বে এগুলো আবার রিট্রিভিউ আমরা করতে পারবো। তো কিভাবে করা যায় দেখো, আমরা একটু এক্সাম্পলে যাই। তার আগে আরো দুই একটা কথা একটু বলে নিই। যেমন দেখো, এই যে আমরা বলেছি যে বিভিন্ন ধরনের ফাইল টাইপস আছে, এমপি3, এমপি4। তো ফাইল টাইপ আসলে যাই হোক না কেন, এট দি এন্ড অফ দ্য ডে তোমার প্রতিটা ফাইলে কি আসলে বলতো ওই বাইনারি বিটই তো, তাই না? এটা ইমেজ হোক অথবা এটা মুভি হোক বা যাই হোক, ওই ফাইনালি বাইনারি বিটই, তাই না? তো বাইনারি বিট মানে কি, ওই যে কোনো ফাইলকে আমরা এইরকম ব্লকে ভাগ করে ফেলতে পারবো, 4 কিলোবাইটের ব্লকে ভাগ করে ফেলতে পারবো। এটা মুভি হোক বা যাই হোক না কেন, সবাইকে আমি কি করতে পারবো, 4 কিলোবাইটে ভাগ করে ফেলতে পারবো। কারণ আমার কিন্তু ওই এটা ডকুমেন্ট ফাইল হোক অথবা এটা মুভি ফাইল হোক, হোয়াট এভার ইট ইজ, এটা আসলে এট দি এন্ড অফ দ্য ডে তোমার আসলে জাস্ট নরমালি সিকোয়েন্স অফ বিটস। তাহলে আমরা এরকম কিলোবাইটের রেকর্ডে ভাগ করে ফেলতে পারবো, সেটা যে কোনো ফাইলই হোক না কেন। আচ্ছা, তো ফাইলের সাথে সাধারণত দেখো কিছু অ্যাট্রিবিউটস অ্যাসোসিয়েটেড থাকে। যেমন ধরো ফাইলটা তুমি কবে ক্রিয়েট করেছো, হ্যাঁ, ক্রিয়েট ফাইলটার ওনার কে, ফাইলে যদি কোনো পাসওয়ার্ড প্রোটেকশন থাকে, ঠিক আছে, এরকম অনেক ইনফরমেশন তোমার ফাইলের সাথে তুমি সেভ করতে পারবে। লাস্ট কবে অ্যাক্সেস করা হয়েছে। তো মনে রাখবা এই যে ইনফরমেশন গুলো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কি জন্য? যেমন ওই যে তোমরা লিনাক্সের যখন কমান্ড দেখেছিলে প্রথম দিকের ক্লাসে, তোমরা দেখেছিলা যে chown একটা কমান্ড দিয়ে আমরা কি করতে পারি, তো একটা ফাইলের ওনারশিপ পাল্টা দিতে পারি না? জি স্যার। আচ্ছা, তারপরে যে chmod দিয়ে আমরা কি করতে পারি, চাইলে রিড রাইট এক্সিকিউট পারমিশন চেঞ্জ করতে পারি। তার মানে একটা ফাইলকে তুমি যে কোনো কাউকে কিন্তু অ্যাক্সেস করতে দিবা, তার কিন্তু কোনো ইস্যু নাই। তুমি চাইলে পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে পারো, তুমি চাইলে এটাকে স্পেসিফিক ইউজারকে অ্যাক্সেস দিতে পারো, কাউকে রিড অ্যাক্সেস দিতে পারো। তাহলে যখন কোনো একটা ইউজার ওই ফাইলটা অ্যাক্সেস করতে যাবে, ওএস কে কিন্তু প্রথমে আগে এই অ্যাট্রিবিউটটা চেক করতে হবে যে এই ফাইলটা আসলে ওই ইউজারের অ্যাক্সেস রাইট আছে কিনা। তাহলে ফাইলের সাথে যদি ফাইলের অ্যাট্রিবিউটটা না থাকে, তাহলে তো ইউজারকে, যে কোনো ইউজারকে ওএস কি করবে, ফাইলটা অ্যাক্সেস করতে দিয়ে দিবে। সেজন্য ফাইলের অ্যাট্রিবিউট কিন্তু মনে রাখবা, এটা কিন্তু পার্ট অফ দ্য ফাইল, ঠিক আছে, পার্ট অফ দি ফাইল। তার মানে তোমার ফাইল যখন তুমি সেভ করবা, ফাইলের সাইজ যদি হয় 4, সেভ কথা 4 মেগাবাইট, তাহলে 4 মেগাবাইটের সাথে কিন্তু অ্যাডিশনাল যোগ হবে হচ্ছে এই যে অ্যাট্রিবিউটস, যেটা এই অ্যাট্রিবিউটসটা যোগ হবে। তাহলে এই দুটা মিলেই কিন্তু তোমার আসলে টোটাল ফাইলের সাইজটা হবে। এই অ্যাট্রিবিউটসকে কিন্তু আলাদা সেভ করা যাবে না, ফাইলের কন্টেন্টের সাথেই তোমার সেভ করতে হবে। তো আমরা দেখবো কিভাবে অ্যাট্রিবিউটসটা অপারেটিং সিস্টেম রাখে এবং সেটা কিভাবে অ্যাক্সেস করে, এটা আমরা দেখবো। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝে ফেললাম যে ফাইলের সাইজের সাথে আমাদের নরমালি ফাইলের যে অ্যাট্রিবিউটস গুলো আছে, ওনারশিপ কে, কার রিড পারমিশন, রাইট পারমিশন, এই সবকিছু কিন্তু আমাকে অ্যাডিশনাল সেভ করতে হবে। আচ্ছা, এরপর দেখো ফাইলের উপরে বিভিন্ন ধরনের অপারেশন, এগুলো আমরা অলরেডি লিনাক্সে দেখেছি, যে ফাইল তৈরি করা, হ্যাঁ, ফাইল ডিলিট করা, ফাইলের মধ্যে কোনো ডাটা রাইট করা, রিড করা, হ্যাঁ, তারপরে তোমার ফাইলকে রিনেম করা, মুভ করা, এগুলো কিন্তু অলরেডি আমরা বিভিন্ন কমান্ডস দিয়ে দেখেছি। তো এগুলো হচ্ছে জেনারেল এক্সটার্নাল অপারেশন, মানে তুমি যখন অপারেটিং সিস্টেম ডেভেলপ করছো, তুমি যে ফাইল স্ট্রাকচার তৈরি করছো, ফাইল স্ট্রাকচার উপরে এই অ্যাকশন গুলো নেওয়া যেতে পারে, ঠিক আছে। সো এই অ্যাকশন গুলো নিলে তোমার কি হবে, যে ফাইলের মধ্যে আমরা কোনো মডিফিকেশন করলাম, যেমন ধরো অ্যাপেন্ড করা, মানে কি অ্যাপেন্ড করা মানে হচ্ছে তোমার একটা অলরেডি ফাইল আছে, সেই ফাইলের মধ্যে তুমি ডাটা অ্যাড করতেছো। সিক করা মানে কি, কে বলতে পারো সিক মানে কি? যে ধরো একটা বড় ফাইল আছে, বড় ফাইলের প্রথম দিককার জিনিসপত্র না পড়ে তুমি মাঝখানে কোনো একটা লাইন পড়তে যাচ্ছ, তখন তোমাকে কি করতে হয়, ওই পয়েন্টে এসে সিক করতে হয় ফাইলটাকে, তাই না? সিক মানে হচ্ছে একটা পার্টিকুলার লোকেশনে যাওয়া। তাহলে এই ধরনের অ্যাক্টিভিটি গুলো কিন্তু ফাইলের সাথে আমরা করতে পারি। আচ্ছা, এখন আসো, এই যে আমরা ডিরেক্টরি একটা শব্দ আমরা জানি ফাইলের সাথে, যে এইরকম লিনাক্সের ক্ষেত্রে কি হয়, লিনাক্সের ক্ষেত্রে এরকম একটা রুট ডিরেক্টরি থাকে, তাই না? তার আন্ডারে এরকম ফাইল থাকে। তাহলে নরমালি রুটের আন্ডারে এরকম ফাইল না, এরকম হইতে পারে, এই হলো রুট ডিরেক্টরি, তার আন্ডারে দেখো ফোল্ডার, এই যে ফোল্ডার, তার আন্ডারে আবার ফাইল। তার মানে এই ডিরেক্টরি আন্ডারে ডিরেক্টরি থাকতে পারে, মানে তার আন্ডারে আবার ফাইল থাকতে পারে। আচ্ছা, এই যে আমরা ডিরেক্টরি বা ফাইল বললাম, আসলে কেউ বলতে পারবে যে ফাইল আর ডিরেক্টরির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? ফাইল ভার্সেস ডিরেক্টরি, কেউ বলতে পারবো ফাইল আর ডিরেক্টরির মধ্যে পার্থক্য কি?
তোমরা অলরেডি কিন্তু জানো এরকম জিনিস যে ফোল্ডার, তোমরা উইন্ডোজে ফোল্ডার নিয়ে কাজ করতেছো। এই যে ডিরেক্টরি বা ফোল্ডার আর ফাইল, এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে নাকি দুইটা একই জিনিস আসলে? কেউ, এনিওয়ান? আচ্ছা, ফাইলের মধ্যে কি থাকে বলো তো? ফাইলের মধ্যে কন্টেন্ট থাকে না? জি স্যার। এই যে কন্টেন্ট আছে, ঠিক আছে, ফাইলের মধ্যে হচ্ছে কন্টেন্ট। তাহলে ফাইলের মধ্যে থাকে হচ্ছে অ্যাকচুয়াল ইউজারের কন্টেন্ট গুলো থাকে হচ্ছে ফাইলের মধ্যে, তাই না? এটা টেক্সট ফাইল হলে ডকুমেন্টস থাকবে, ডাটা থাকবে। আর এটা যদি এক্স, যদি একটা ডিরেক্টরি হয়, এই ডিরেক্টরির ভিতরে ধরো এই যে যেমন ধরো কথা কথা এটা হচ্ছে আমাদের এক্স একটা ডিরেক্টরি। আচ্ছা, এটাই ধরি বি, ডিরেক্টরির নাম বি। দেখো তার মধ্যে আবার আলাদা ফোল্ডার আছে, আলাদা ফাইল আছে, আবার ফোল্ডার আছে, এই যে তার মধ্যে ফাইল আছে। তাহলে এই যে বি যদি আমাদের একটা ডিরেক্টরি হয়, এটা আমি লিখে রাখি, এটা হচ্ছে ডিরেক্টরি। তাহলে এই ডিরেক্টরির মধ্যে কি আছে বলতো? ডিরেক্টরির মধ্যে কিছু ইনফরমেশন আছে না, যে এটার মধ্যে এই ফোল্ডারটা আছে, তার মধ্যে এই ফাইলটা আছে, এগুলো কি এক একটা ইনফরমেশন না আসলে বলতো? যে এই ডিরেক্টরির আন্ডারে আরেকটা ডিরেক্টরি আছে, তার মধ্যে আরেকটা ফাইল আছে। তাহলে আমরা যখন কোনো কিছু অর্গানাইজ করি, আসলে আমরা ডিরেক্টরি স্ট্রাকচারটা কেন ইউজ করি? কোনো কিছু অর্গানাইজ করে রাখার জন্য, তাই না? যাতে খুব সহজে তুমি লোকেট করতে পারো যে আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে অপারেটিং সিস্টেম কোর্সের ডিরেক্টরি, তার ভিতরে ওএস এর যত ফাইলগুলো আছে সেগুলো আছে, বা ক্লাস লেকচার গুলো আছে, বা তার মধ্যে হয়তো দেখা গেছে লেকচারস একটা ফোল্ডার আছে, আরেকটার মধ্যে আছে স্লাইডস। তার মানে আমরা অর্গানাইজ করার জন্য ডিরেক্টরি ইউজ করছি। কিন্তু দেখো এই ডিরেক্টরি বি এর ভিতরে কি আছে দেখো তো? এই যে ডিরেক্টরি বি এর মধ্যে যে এই ব্লকটা চিন্তা করো, এটার ভিতরে বি নামে আরেকটা ফোল্ডার আছে না? দেখো তো এই যে এইখানে দেখো, এই যে এগুলো ফাইল না, এই যে ফাইল, এইগুলো ফাইল ফোল্ডার। তার মানে এই যে ডিরেক্টরি বি দেখতে পাচ্ছ, এটার মধ্যেও কি আসলে কিছু ইনফরমেশনই আছে কিনা বলো তো? যে এর মধ্যে ফাইল আছে, ফোল্ডার আছে, এটা ধরো ফাইল, এটা হচ্ছে ফোল্ডার, এরকম কিছু তথ্য আছে না আসলে? একটা ডিরেক্টরির মধ্যে কি আর কোনো কিছু আছে নাকি সিম্পল ইনফরমেশন আছে যে এটার ভিতরে কি আছে বলো তো? ইনফরমেশন। আচ্ছা, তাহলে তুমি যদি চিন্তা করো যে এইটা হচ্ছে অ্যাকচুয়াল ফাইল, তার কন্টেন্ট, তো এটা যদি ডিরেক্টরি হয়, এটার ভিতরে আসলে কন্টেন্ট আছে না? দেখো তো, এটা হয়তো ইউজারের কন্টেন্ট না, কিন্তু বলতো এটাও কি আসলে ওই ফোল্ডারের ভিতরে কি আছে সেই রিলেটেড কন্টেন্ট না? জি স্যার। তাহলে দেখো তো, এইটাও যদি কন্টেন্ট হোল্ড করে, এটাও যদি কন্টেন্ট হোল্ড করে, তাহলে একদম বটম লেভেলে দেখো তো ডিরেক্টরি আর ফাইল একই রকমই দেখতে মনে হচ্ছে না? আসলে কি কোনো পার্থক্য আছে? ডিরেক্টরির মধ্যে আছে ওই ডিরেক্টরির মধ্যে কি কি আছে তার ইনফরমেশন, আর ফাইলের মধ্যে আছে ওই ফাইলের ভিতরে কি আছে তার সেই ইনফরমেশন গুলো। তাহলে ওএস এর কাছে পয়েন্ট অফ ভিউ থেকে আসলে ডিরেক্টরি আর ফাইল কি একই রকমই জিনিসটা আসলে বলতো, নাকি আলাদা কিছু? ইউজারের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ডিফারেন্ট, যে আচ্ছা আমি তো এটা ফোল্ডার, এটার ভিতর তো আমার ফোল্ডার থাকতে পারে, ফাইলও থাকতে পারে। কিন্তু অপারেটিং সিস্টেমের পয়েন্ট অফ ভিউ থেকে ফোল্ডার আর ডিরেক্টরি, মানে ডিরেক্টরি আর তোমার ফাইল আসলে একই জিনিসটা দেখো তো, নাকি পার্থক্য আছে কোনো? একই জিনিস। দুটা, দুটার মধ্যেই তো কন্টেন্ট, তাই না? একটার মধ্যে হচ্ছে রিয়েল কন্টেন্ট, ইউজারের কন্টেন্ট, আর একটার মধ্যে হচ্ছে ওই ফোল্ডারের ভিতরে কি আছে সেই কন্টেন্ট। সো সেক্ষেত্রে ওই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ডিরেক্টরি আর ফাইল আসলে প্র্যাকটিক্যালি একই জিনিস। আচ্ছা, এবার দেখো আমরা যখন ফাইলকে যখন বা ডিরেক্টরিকে যাই বলি না কেন, যখন আমরা ডিস্কে সেভ করব, হ্যাঁ, আমরা নরমালি যেটা করতে পারি, যেমন ধরো এই হলো আমাদের একটা ফাইল, এটার নাম দিলাম ফাইল এ। এই ফাইল এটাকে দেখো আমরা এরকম 4 ভাগে ভাগ করলাম। তার মানে এইটার যদি ব্লক সাইজ 4 কিলোবাইট হয়, তাহলে বলতো এই ফাইলটার সাইজ কত? এই ফাইলটার সাইজ 16 কিলোবাইট না? তাহলে এই ফাইলটাকে দেখো আমরা ডিস্কে সেভ করছি, ঠিক আছে? ডিস্কে সেভ করার সময় আমরা যদি বলি যে আমাদের কন্টিনিউয়াস অ্যালোকেশন করতে হবে, তার মানে কি ফাইলটাকে আমরা পরপর ডিস্কের এক জায়গাতেই রাখবো। আচ্ছা, একটু হোল্ড করো। হ্যাঁ, দেখো যেটা বলছিলাম যে আমরা এই ফাইলটাকে যখন ডিস্কে রাখবো, এই ফাইলের দেখো এই যে প্রথম যে ব্লকটা, এই যে আমরা এখানে রেখেছি, যে এই ছবিটাকে যদি আমি একটু ম্যাক্সিমাইজ করি, এটা ম্যাক্সিমাইজ করা যাচ্ছে না। এই যে দেখো, এই হচ্ছে আমাদের ফাইলের প্রথম ব্লক, তারপর সেকেন্ড ব্লক, থার্ড ব্লক, ফোর্থ ব্লক। তার মানে 4টা ব্লকই পরপর যদি আমরা অ্যালোকেট করতে পারি, সেটাকে আমরা বলেছি কন্টিনিউয়াস অ্যালোকেশন। ঠিক আছে? তাহলে কন্টিনিউয়াস অ্যালোকেশন করলে এইটা হচ্ছে ধরো ডিস্কের 0 নাম্বার ব্লক, এখান থেকে ফাইলটা শুরু হয়েছে না? এই ফাইলে এটা দেখো তো, ফিজিক্যাল ডিস্কের 0 নাম্বার ব্লক থেকে আমরা ফাইলটাকে সেভ করা শুরু করেছি। তাহলে ফাইলটা জায়গা নিয়েছে কত ব্লক?
4 ব্লক। 4 ব্লক। 4 ব্লক। আচ্ছা, তাহলে দেখো আমরা এরকম একটা সেপারেট ইনফরমেশন রিপোজিটরি মেইনটেইন করতে পারি কিনা ফাইলগুলোর জন্য, যে ফাইলের নেম, এটার স্টার্টিং ব্লক কোনটা, আর হচ্ছে ফাইলের সাইজ। দেখো তো এরকম একটা সেপারেট টেবিল মেইনটেইন করতে পারি কিনা, যে ফাইল এ এটা শুরু হয়েছে 0 থেকে, দেখো এটার সাইজ হচ্ছে 4। তারপরে দেখো তো ফাইল বি টা কোথায় আছে, ফাইল বি টা দেখো তো কোথা থেকে শুরু হয়েছে, 0 1 2 3, এই যে 4 থেকে শুরু হয়েছে না ফাইল বি টা, দেখো তো। জি আর স্যার। এটার সাইজ কত, 3 না, এই দেখো যে 3টা ব্লক, এই যে 3টা ব্লক। তাহলে দেখো আমি এরকম লিখে রাখতে পারি কিনা, যে ফাইল বি হচ্ছে 3 থেকে শুরু হয়েছে, এটার সাইজ হচ্ছে 3টা ব্লক। তাহলে দেখো তো যে কোনো ফাইলকে এই টেবিল সার্চ করলে যে কোনো ফাইলকে আমরা বের করতে পারবো কিনা, যে ফাইলটা কোথায় আছে ডিস্কের, যে কোনো ফাইলকে ইজিলি আমরা ফাইন্ড আউট করতে পারবো না যে কোন ফাইল কোথায় আছে। ধর কেউ সার্চ করতেছে ফাইল এ, তাহলে ফাইল এর যে 4টা ব্লক এটা আমরা কিভাবে তুলে আনবো, দেখো তো এই যে 0 থেকে শুরু করে, এই যে 0 থেকে শুরু করে 4টা পর পর ব্লক রিড করলে আমরা ফাইল এ কে রিট্রিভ করতে পারবো না। জি স্যার। আচ্ছা, একটা জিনিস আমাকে বলো তো, যদি আমাদের অ্যালোকেশনটা এরকম কন্টিজিউয়াস হয়, একটাই অসুবিধা, সেটা হচ্ছে যে ফাইলের সাইজ যদি অনেক বড় হয়, সে কথা 1 গিগাবাইট বা 4 গিগাবাইট, তাহলে 4 গিগাবাইট ফাইলকে এক জায়গায় পরপর জায়গা দেওয়া একটু আমাদের কষ্ট হতে পারে, তাই না? হয়তো পরপর 4 গিগাবাইট নাও পেতে পারো। এটা আমরা র্যামের ক্ষেত্রে দেখেছিলাম, যে সাধারণত দেখা যায় কি র্যামের বিভিন্ন জায়গায় ছড়ায় ছেটায় স্পেস আছে, কিন্তু একবারে জায়গা পাচ্ছি না। তো সেই জন্য আমরা যে পেজিং ইউজ করেছিলাম। তো এখানেও আমাদের ডিস্কের ক্ষেত্রে কিন্তু তাই হতে পারে। দেখা যাবে যে বিভিন্ন জায়গায় কোথাও 1 এমবি, কোথাও 5 এমবি, কোথাও 100 এমবি, এরকম বিভিন্ন জায়গায় খালি পড়ে আছে, কিন্তু একসাথে কিন্তু নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে কন্টিজিউয়াস অ্যালোকেশন কিন্তু একসাথে জায়গা দেওয়া ছাড়া কাজ করবে না। তো এটা একটা ডিফিকাল্টি। কিন্তু কন্টিজিউয়াস অ্যালোকেশনের একটা সুবিধা আছে। সুবিধা কি দেখো, এটাতে খুব সহজে র্যান্ডম অ্যাক্সেস করা যায়। র্যান্ডম অ্যাক্সেস মানে কি, যে একটা ফাইলের যে কোনো পয়েন্টে তুমি সিক করতে পারবা তার আগের ব্লকগুলো রিড না করে। যেমন দেখো তো এই যে ফাইল এটা, দেখো ফাইল এর যে এই ব্লকটা, যে আমরা এইভাবে মার্ক করি যে এই ব্লকটা, দেখো তো আমি এই ব্লকটা, এই যে যেটা আমরা ক্রস দিলাম এরকম, মানে চেক 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 করলাম, এই ব্লকটাতে আমরা রিড করতে চাচ্ছি এই ব্লকটা, কিন্তু আগের দুইটা ব্লক রিড না করে, বলো তো এটা করা সম্ভব কিনা? আগের ব্লক দুইটা রিড না করে আমরা ওই 0 1 2 দুই নাম্বার ব্লকটা রিড করতে পারবো কিনা? আমাদের কিন্তু ফাইলের স্টার্টিং পয়েন্টটা জানা আছে, দেখো তো স্টার্টিং পয়েন্ট জানা আছে, ফাইল সাইজও জানা আছে। তাহলে আমরা কি, যেহেতু জানি অ্যালোকেশনটা কন্টিজিউয়াস, তাহলে এটা কত নাম্বার ব্লক, দেখো তো এটা 2 নাম্বার ব্লক না? 0 থেকে যদি হিসাব করে এটা 2 নাম্বার ব্লক না? জি স্যার। তাহলে এটা শুরু হইছে কোথা থেকে, দেখো তো 0 থেকে। 0 থেকে না? তাহলে 0 সাথে 2 যোগ করে দিলেই তো আমি ওই ব্লকটা সরাসরি অ্যাক্সেস করতে পারবো। তার মানে 2 নাম্বার ব্লকটা অ্যাক্সেস করার জন্য আগের দুইটা ব্লক কি রিড করার কোনো দরকার আছে কিনা, এটা জিজ্ঞেস করতে চাচ্ছি, নাকি সরাসরি ওই ব্লকটা অ্যাক্সেস করা সম্ভব? সরাসরি সম্ভব। আচ্ছা, সরাসরি যদি সম্ভব হয় এটাকে আমরা বলি হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস করা। তার মানে ফাইলটার পুরো ডাটা আমরা রিড না করে আমরা যে কোনো পয়েন্টে কি করতে পারতেছি, সিক করতে পারতেছি উইদাউট রিডিং দ্য প্রিভিয়াস কন্টেন্ট। তো সেই জন্য আমরা বলছি যে যদি অ্যালোকেশন স্কিম কন্টিজিউয়াস হয়, তাহলে তুমি তো খুব তাড়াতাড়ি কি করতে পারবা, ফাইলের যে কোনো লোকেশনে যেতে পারবা আগের কন্টেন্ট রিড না করে। আচ্ছা, তবে আইডিয়া যেটা আমরা বললাম, যে যেহেতু পরপর জায়গা পাওয়া মুশকিল, সেই জন্য আমরা দেখো এরপরে যে অ্যালোকেশন স্কিমটা ফাইলে, সেটাকে আমরা বলছি লিঙ্কড অ্যালোকেশন। তো এটা আমরা বুঝতে পারছি যেটা অ্যাডভান্টেজেস, কিন্তু প্রবলেম হচ্ছে কন্টিজিউয়াস জায়গা নাও পাওয়া যেতে পারে, বিশাল জায়গা যদি হয়। তাহলে আমরা কি করব, দেখো এই যে লিঙ্কড অ্যালোকেশন, লিঙ্কড অ্যালোকেশনে কি করব, যে আমাদের ডিস্কের যেখানে যেখানে জায়গা পাওয়া যাবে সেখানে আমরা কি করব, ফাইলকে সেভ করে ফেলবো। তো দেখো এই যে ফাইলটা, এই ফাইলটার সাইজ হচ্ছে, আমরা যেখানে লিখে রাখি 1 2 3 4 5, এই হলো আমাদের 5টা ব্লকের এই ফাইলের সাইজ হচ্ছে 20 কিলোবাইট। ঠিক আছে, তাহলে এই 4 কিলোবাইটের দেখো এখানে 5টা ব্লক আছে। তাহলে এই ফাইলটার যে প্রথম যে ব্লকটা, দেখো প্রথম ব্লকটা আমরা কোথায় স্টোর করতে পেরেছি, ডিস্কের 4 নাম্বার ফিজিক্যাল ব্লকে এই প্রথম ব্লকটাকে ম্যাপ করা হয়েছে, মানে স্টোর করা হয়েছে। ঠিক আছে, তাহলে প্রথম ব্লকটা হচ্ছে 4 নাম্বার আছে। তাহলে দেখো তো আমি এরকম লিখে রাখতে পারবো কিনা, ফাইল নেম, এটার স্টার্টিং ব্লক, বলো তো স্টার্টিং ব্লক কত? এই ফাইল নেমটা ধরো আমি একটা নাম দিলাম সে ফাইল এ, তাহলে এটা স্টার্টিং ব্লক দেখো তো 4 না?
জি স্যার। জি স্যার। আচ্ছা দেখো পরের ব্লকটা কোথায় রেখেছি, পরের ব্লকটা দেখো রেখেছি ডিস্ক নাম্বার 7-এ। তার মানে আমরা কিন্তু এখন আর পর রাখিনি, র্যান্ডমলি যেখানে জায়গা পাচ্ছি সেখানে আমরা রেখেছি। তাহলে 7 নাম্বার ব্লকটাতে আমরা এই ফাইলের সেকেন্ড ব্লকটা রেখেছি। তাহলে আমরা কি করব, প্রথম ব্লকটাতে আমরা এই মাথায় দেখো এটা যেহেতু লিঙ্কড অ্যালোকেশন, এখানে লিঙ্ক লিস্টের মতো একটা পয়েন্টার আছে, এখানে আমরা লিখে রাখবো 7। তার মানে প্রথম ব্লকটা খুললে আমরা সেকেন্ড ব্লকের অ্যাড্রেসটা পাবো। দেখো তো থার্ড ব্লকটা কোথায় আছে, 2-এ না? তাহলে আমরা কি করব, এখানে 2 লিখে রাখবো না? দেখো তো ঠিক আছে কিনা, মানে জি স্যার। প্রতিটা ফাইলের মধ্যে তার পরের ব্লকটা, প্রতিটা ব্লক ওপেন করলে তার পরের ব্লকটা কোথায় আছে সেই অ্যাড্রেসটা স্টোর করা থাকবে। তাহলে দেখো তো এখানে 10 লেখা থাকতে হবে না? এইখানে এই যে এইখানে কত 12 লেখা থাকবে। আর এই যে লাস্ট ব্লকটাতে 0 অথবা -1 লিখবো, কেন বলতো? কারণ লাস্ট ব্লকের পরে আর কোনো ব্লক নাই, এটাই হচ্ছে ফাইলের এন্ড অফ দ্য ফাইল। তাহলে এই ব্লকটাই যেহেতু লাস্ট ব্লক, এর পরের আর কোনো ব্লক রিট্রিভ করতে হবে না। তাহলে বলতো এইখানে এই ফাইল সাইজ কলামটা কি রাখার দরকার আছে কিনা? না স্যার। রাখার তো দরকার নেই, কারণ আমরা তো একটা একটা করে ব্লক ওপেন করব, তারপরের ব্লকটা কোথায় সেটা পেয়ে যাব। এইভাবে যেতে যে যখন আমি -1 এর একটা ব্লক পাবো, যেই ব্লকের এই ঘরে -1 লেখা, তার মানে বুঝতে হবে যে এরপর আর পড়ার দরকার নেই। তাহলে এটা হচ্ছে টোটাল ফাইল। তাহলে এই ফাইলটাকে রিঅ্যাসেম্বল করা ইজি না? আচ্ছা একটা জিনিস আমাকে বলো তো, এই ফাইলটা যদি আমি রিঅ্যাসেম্বল করতে চাই, স্টার্টিং ব্লকটা জানলেই হবে না খালি, নাকি সবগুলো ব্লকের অ্যাড্রেস জানা থাকতে হবে বলো তো? স্টার্টিং জানলে হবে। তাহলে স্টার্টিং জানলে স্টার্টিং ব্লকটা ওপেন করব, তারপরে ওখান থেকে বাকি ব্লকের একটা একটা করে অ্যাড্রেস আমরা পাবো। তাহলে এখানে আমরা কি এরকম করতে পারবো কিনা দেখো তো, যে এই ব্লকটা যদি পড়তে চাই, এই যে এইটা, এই যে গোল দিলাম, এই ব্লকটা পড়তে চাইলে এই আগের 3টা ব্লক বাদ দিয়ে কি এই ব্লকটা পড়তে পারবো কিনা, কে বলতে পারবা? ডিস্ক থেকে আমরা এই ব্লকটা পড়তে চাচ্ছি, ফাইল এর যে যেটা গোল করা আছে মার্ক, এটা পড়তে চাইলে কি আগের এই 3টা ব্লক বাদ দিয়ে এই ব্লকটা রিড করা যাবে কিনা? আমরা কিন্তু এই যে স্টার্টিং ব্লক কিন্তু আমাদের জানা আছে, কি মনে হচ্ছে পারা যাবে, নাকি আগের ব্লকগুলো খুলতেই হবে? স্যার না খুললে তো লিংক পাওয়া যাবে না। এক্স্যাক্টলি, তার মানে তুমি যদি আগের ব্লকটা না খুলো তাহলে তো তার পরের ব্লকের অ্যাড্রেস পাচ্ছ না, আবার ওইটা না খুললে তার পরেরটা পাচ্ছ না। তাহলে তোমার এই ব্লকটা ধরো কথার কথা এটা না হয় 20 কিলোবাইটের সাইজ, এটা যদি সে কথার কথা 1 গিগাবাইটের সাইজ হইতো ফাইলটা, তাহলে এটা যদি তোমার সে কথার কথা 900 মেগাবাইট লোকেশনে আছে এই ফাইলের ব্লকটা, তাহলে বলো তো এই আগের 899 মেগাবাইট ডাটা না পড়ে কি তুমি এই 900 মেগাবাইটে আসতে পারতা? কোনো সম্ভব না, তাই না? তার আগে তোমাকে ডিস্কের পুরো ডাটাটাই কি করতে হবে, রিড করে আসতে হবে না? জি স্যার। তাহলে এই আমরা যদি লিঙ্কড অ্যালোকেশন ব্যবহার করি এইভাবে যেটা আমরা দেখালাম, তাহলে কি র্যান্ডম অ্যাক্সেস করা যাবে কিনা? র্যান্ডম অ্যাক্সেস মানে হচ্ছে আগের ব্লক অ্যাক্সেস না করে যে কোনো জায়গায়, মানে ফাইলের যে কোনো জায়গায় যেতে পারবো, এটা পসিবল না, তাই না? তার মানে তোমার যেহেতু লিঙ্কড অ্যালোকেশন, তোমার 1 গিগাবাইটের ফাইলের যদি তুমি লাস্ট পয়েন্টটুকু দেখতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, এই পুরো 1 গিগাবাইট ফাইলের ডাটাটাকে ডিস্ক থেকে আগে রিট্রিভ করতে হবে, তারপরে তুমি লাস্ট ব্লকটা অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে? তার মানে পুরো ফাইলটা রিঅ্যাসেম্বল না করে কিন্তু তুমি ওই লাস্ট ব্লকে যেতে পারবে না। তাহলে লিঙ্কড অ্যালোকেশনের সুবিধা হচ্ছে, দেখো ডিস্কের ব্লক যেখানে যেখানে জায়গা পেয়েছি রেখে দিয়েছি, এটা ফাইল, এটা একটা ভালো অ্যাডভান্টেজ। কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ অ্যারাইজ করলো, সেটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস আমাদের করা যাচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে আমাকে বলো তো, কন্টিজিউয়াস অ্যালোকেশন তো ভালো আইডিয়া, তাই না? র্যান্ডম অ্যাক্সেস ইজিলি করা যাচ্ছিল, কিন্তু কন্টিজিউয়াস অ্যালোকেশনের প্রবলেম কি ছিল, যে পর পর এত বড় জায়গা আমি নাও পেতে পারি, তাই না? তাহলে কি করব, আমাকে র্যান্ডম অ্যাক্সেসও করতে হবে, আবার কি করতে হবে, এই লিঙ্কড অ্যালোকেশনও অ্যালাউ করতে হবে। ঠিক আছে? তার মানে র্যান্ডম অ্যাক্সেসও চাচ্ছি, কিন্তু লিঙ্কড অ্যালোকেশনটাকে বাদ দিতে চাচ্ছি না, কারণ আমার এটা অ্যাডভান্টেজাস সিচুয়েশন যে ডিস্কের যেখানে যেখানে খালি জায়গা পাবো ওইখানে ওখানে ডাটা রাইট করতে করতে যাব। ঠিক আছে? তার মানে আমাদের জায়গার ম্যানেজমেন্ট কি হবে, বেশি বেটার হবে। তাহলে আমাদের খালি জায়গাগুলোর ইউটিলাইজেশন বেটার হবে। তা না হলে তুমি পরপর জায়গা দিতে গেলে তো এইগুলো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হয়ে থাকবে না? যে আমরা মেমোরিতে পড়েছিলাম না, যে জায়গা খালি পড়ে আছে কিন্তু তোমার ইউজ করা যাচ্ছে না, ফ্র্যাগমেন্টেশন পড়েছিলাম, মনে আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা,
আচ্ছা তাহলে দেখো এই যে লিঙ্কড অ্যালোকেশন, এটাকে আমরা উইন্ডোজ আসলে কি করে দেখো, এই উইন্ডোজ এই লিঙ্কড অ্যালোকেশনটাকে ইউজ করে এবং এখানে র্যান্ডম অ্যাক্সেসও আমাদের প্রভিশন আমরা থাকবে। তো এটাকে আমরা বলছি, এই যে উইন্ডোজের আমরা একটা এক্সাম্পলে চলে যাচ্ছি, সেটা হচ্ছে ফাইল অ্যালোকেশন টেবিল। ঠিক আছে, তাহলে দেখো উইন্ডোজ কিভাবে ফাইল ডিস্কে সেভ করে সেটার স্ট্রাকচারটা আমরা একটু দেখি। তো আগের মতোই আমরা এখনকার যে লেটেস্ট ফাইল অ্যালোকেশন টেবিল, এটা তোমার সম্ভবত ওই 4 কিলোবাইটই তোমার ব্লক সাইজ ইউজ করে। এনটিএফএস বলো বা ফাইল অ্যালোকেশন টেবিল আসলে মোরলেস একই রকমই। তো দেখো এটা কিভাবে কাজ করে দেখো। এই ধরো আমাদের একটা ফাইল আছে, আমি একটু ফাইলটা লিখে রাখি। তাহলে এই ফাইলটাকে আমরা এরকম 4 কিলোবাইটে ভাগ করে ফেললাম। তাহলে এখানে টোটাল দেখো এই ফাইলটা সাইজ হচ্ছে 20 কিলোবাইট। তাহলে এই যে প্রথম ব্লকটা, এই প্রথম ব্লকটা তুমি ডিস্কে সেভ করতেছো। ঠিক আছে, তো ডিস্কে সেভ করতে গিয়ে তোমার যে ডিস্কটাতে তুমি ডাটা সেভ করতেছো, এই ডিস্কটাতে ধরো তোমার টোটাল ফিজিক্যাল ব্লক আছে হচ্ছে 16টা, 0 থেকে 15। তাহলে ফিজিক্যাল ব্লক আমরা বললাম 16টা, তার মানে এই ডিস্কটার সাইজ কত বলো তো? মাত্র 64 কিলোবাইটের ডিস্ক না এটা? এক একটা ব্লক যদি 4 কিলোবাইট হয়, মাত্র 16 কিলোবাইটের জায়গা আছে এটা, তার মানে কি ফাইল ডিস্কের সাইজ 64 কিলোবাইট মনে হচ্ছে না মাত্র? জি স্যার। তো প্র্যাকটিক্যালি তো আসলে তোমার ডিস্কের সাইজ এত ছোট হয় না, ডিস্কের সাইজ আরো অনেক বড় হয়। তার মানে কি নাম্বার অফ ব্লক কি আসলে মাত্র 16টা থাকে নাকি আরো বিশাল হবে? অনেক বড় হবে না? নাম্বার অফ ব্লক অনেক বেশি হবে। তো আমরা এখানে ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা ধরে নিচ্ছি ছোট একটা ডিস্কের এক্সাম্পল দিচ্ছি, যে এখানে মাত্র আমাদের জায়গা আছে 15টা ব্লক। তো দেখো ফিজিক্যাল ডিস্কে যে 15টা ব্লক আছে বা 16টা ব্লক আছে, এই 16টা ব্লকের সাথে সিমিলারিটি রেখে আমরা একটা নতুন টেবিল, এটা হচ্ছে এই যে টেবিলটা, এই যে এই টেবিলটা এই বাম পাশে যেটা আমরা রেখেছি, এটা কিন্তু ফিজিক্যাল ডিস্ক ব্লক না, এটা হচ্ছে একটা ছোট টেবিল। টেবিলেও দেখো এন্ট্রি আছে 0 থেকে 15, এই 0 1 2 আমি কয়েকটা লিখি র্যান্ডমলি। এই ধরো 15, এটা 14, এটা 13, 0 1 2 3 4 5 ডট 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 ডট। তার মানে আমরা কিছু র্যান্ডমলি লিখলাম 0 থেকে 16 পর্যন্ত, 15 পর্যন্ত। আচ্ছা এখন দেখো ডিস্কে আমরা যখন ফাইলটা সেভ করতে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের প্রথম ব্লক। এই প্রথম ব্লকটা ধরো ডিস্কের আমি 5 নাম্বার ঘরে রাইট করতে পেরেছি, প্রথমটা। ঠিক আছে, প্রথমটা আমরা রাইট করেছি 5 নম্বরে। পরেরটাকে ধরো আমরা রাইট করতে পেরেছি হচ্ছে 1 নাম্বার ব্লকে, তারপরেরটাকে হচ্ছে 3 নাম্বার ব্লকে, তারপরেরটা 12তে, তারপরটা 14তে। ঠিক আছে, এটা তাহলে আমরা এখানে একটা 12 লিখে রাখি। আচ্ছা দেখো, তার মানে আমাদের যেহেতু লিঙ্কড অ্যালোকেশন, তার মানে আমরা কিন্তু কন্টিনিউয়াস অ্যালোকেশন করিনি। দেখো প্রথমটা 5-এ, তারপরটা 1-এ, তারপরটা 3-এ, তারপরটা 2-এ, তারপরটা 14তে। তাহলে আমরা কি করব দেখো, এই ফাইলটার স্টার্টিং ব্লকটা কত বলো তো? মানে কোন ব্লকে প্রথম আমরা রাইট করেছি, এটার প্রথম ব্লকটা এই যে ডিস্কের 5 নাম্বার ব্লকে রাইট করেছি না? ফাইন। তার সেকেন্ড ব্লকটা কই আছে? 1-এ আছে না? জি স্যার। আচ্ছা তাহলে দেখো তো আমি এরকম লিখতে পারবো কিনা, আমি এখানে লিখে রাখি ফাইল নেম, আগের মতো স্টার্টিং ব্লক, আর হচ্ছে মেটা ডাটা। মেটা ডাটা মানে হচ্ছে, আমি একটু পরে বলছি কি জিনিস। তাহলে দেখো এই যে ফাইল নেম, স্টার্টিং ব্লক আর হলো মেটা ডাটা। তাহলে এটার ফাইলের, এই ফাইলটার নাম যদি আমরা ফাইল এ দেই, তাহলে আমি এখানে লিখে রাখি ফাইল এ। এটা স্টার্ট হয়েছে কোথায়? 5-এ। আচ্ছা, আর এই মেটা ডাটার মধ্যে থাকবে হচ্ছে এই ফাইলের ওই যে আমরা অ্যাট্রিবিউটস গুলো দেখেছিলাম না, যে ফাইলের ওনার কে, রিড রাইট পারমিশন, এটা কবে ক্রিয়েট হয়েছে, সাইজ কত, এই যে অ্যাট্রিবিউটস গুলো, এগুলো হচ্ছে মেটা ডাটার মধ্যে স্টোর থাকবে। ঠিক আছে, এখানে থাকবে। আচ্ছা এখন আসো, এই সেকেন্ড ব্লকটা যেহেতু 1-এ আছে, তখন আমরা কি করব, এই 5 নাম্বার ঘরটাতে, এখানে যেহেতু ফাইল এটা শুরু, এই 5 নাম্বার ঘরে আমরা লিখে রাখবো 1। ঠিক আছে, এটা কিন্তু ডিস্ক ব্লক না, এটা কিন্তু জাস্ট ছোট্ট একটা টেবিল। ঠিক আছে, এই টেবিলটাতে আমরা 5-এর জায়গায় লিখে রাখলাম 1। 1 নাম্বারের পরের ব্লকটা কই আছে দেখো তো? 3-এ আছে না? থার্ড ব্লকটা। জি স্যার। এই যে, তাহলে আমরা দেখো এই 1 নাম্বার ঘরে লিখে রাখবো 3, ওই যে আগের লিঙ্ক অ্যালোকেশনের মতোই। ঠিক আছে, আগে ছিল লিঙ্ক লিস্ট, এখন আমরা একটা ছোট্ট টেবিল ইউজ করতেছি। আচ্ছা 3-এর পরেরটা দেখো তো 2-এ আছে, তাহলে দেখো তো আমরা এখানে লিখতে পারবো কিনা 2?
ও 3 এর পরেরটা 2 এ না, সরি 3 এর পরেরটা আছে 12 তে আছে। তাহলে 3 এর পরেরটা আমরা এখানে এই যে এখানে 3 এ লেখা থাকতে হবে 12। আচ্ছা 12 তে লেখা থাকবে কত দেখো তো, 12 তে লেখা থাকবে না 14। আর 14 তে কি লেখা থাকবে? end of file. এন্ড অফ ফাইল, রাইট। তাহলে দেখো এই ফাইলটার কোন পার্ট গুলো কোথায় আছে সেটা কিন্তু এই বাম দিকের এই টেবিলটা থেকেই বের করা যাবে। এই টেবিলটার নামই হচ্ছে তোমার ফাইল অ্যালোকেশন টেবিল। ফাইল অ্যালোকেশন টেবিল, ঠিক আছে? এই যে ফাইল অ্যালোকেশন টেবিল। তাহলে এই ফাইল অ্যালোকেশন টেবিলের মধ্যে কি আছে? ফাইলের কোন পার্টটুকু মেমোরির ফিজিক্যাল ব্লকের ডিস্কের কোথায় আছে সেই ইনফরমেশনটা এই ফাইল অ্যালোকেশন টেবিলে আমরা স্টোর করে রাখছি। আচ্ছা এই ফাইলটা স্টার্ট হয়েছে কোথায় সেটা না জানলে তো আমি তার বাকি পার্টস গুলো খুঁজে বের করতে পারবো না। সেজন্য আমরা এই দেখো এই যে আরেকটা সেপারেট টেবিল ইউজ করছি, যে এই যে টেবিলটা, এই টেবিলটাকে আমরা বলি ডিরেক্টরি টেবিল, ঠিক আছে? ডিরেক্টরি টেবিল। এই ডিরেক্টরি টেবিলটার মধ্যে আসলে কি থাকবে? প্রতিটা ফাইল বা ডিরেক্টরি কোন জায়গা থেকে শুরু হয়েছে সেই ব্লকটা এখানে সেভ করা থাকতে হবে। এটা না সেভ করা থাকলে তো আমরা ফাইলটা খুঁজে বের করতে পারবো না কোন জায়গা থেকে শুরু, ঠিক আছে? যেমন ধরো এরকম যদি লেখা থাকে ফাইল বি, এটা ধরো শুরু হয়েছে 0 নম্বরে, তার মানে কি 0 তে ধরো নিশ্চয়ই লেখা আছে, ধরো সে কথার কথা 2 লেখা আছে, তাহলে 2 এ লেখা আছে ধরো 15, 15 তে লেখা আছে -1। দেখো তো এই দুইটা ফাইল আমি সার্চ করে রিকনস্ট্রাক্ট করতে পারবো কিনা এই টেবিল, বাম পাশে টেবিল থেকে। ফাইল এ এবং ফাইল বি দুইটাকে আমি এই বাম পাশের ফাইল অ্যালোকেশন টেবিল থেকে রিকনস্ট্রাক্ট করতে পারবো কিনা দেখো তো। কেউ বলো তো ফাইল বিটার সাইজ কত, মানে ফাইল বির সাইজ কত, ফাইল সাইজ দেখে বলো তো। না বুঝলে বলো, না বুঝলে জিজ্ঞেস মানে বলতে হবে তো, না করলে তুমি তো মানে পরীক্ষায় তো এরকম ম্যাথমেটিক্যাল জিনিসপত্র থাকবে, তখন তো ফাইন্ড আউট করতে পারবো না। এই ফাইল বিটা কোথা থেকে শুরু হয়েছে দেখো? 0 তে। 0 তে। তাহলে 0 তে লেখা আছে 2, তার মানে পরের ব্লকটা 2 এ আছে। 2 এ আসলাম দেখো 15 লেখা, মানে লাস্ট ব্লকটা, পরের ব্লকটা 15 তে। 15 নাম্বার ব্লকে লেখা আছে -1, তার মানে আসলে কি টোটাল ব্লক কয়টা এখানে? 3টা না? এই ফাইলটার 3টা ব্লক না? তাহলে 3টা ব্লক, এক একটা ব্লক হচ্ছে 4 কিলোবাইট, তার মানে এই ফাইলটার সাইজ হচ্ছে 12 কিলোবাইট। আচ্ছা এখানে কি ফাইলের সাইজটা সেভ করার দরকার আছে, নাকি ফাইল সাইজ সেভ না করেও কাজ করা যাবে? আমরা লিংক সার্চ করে করেই আসলে ফাইলটা রিকনস্ট্রাক্ট করতেছি না? তাহলে ফাইলের সাইজ কি দরকার আছে কিনা সেভ করা? না স্যার। আচ্ছা এখন আমাকে ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে লিংক অ্যালোকেশনের মতোই তো মনে হচ্ছে জিনিসটা দেখতে, কিন্তু এখানে কি র্যান্ডম অ্যাক্সেস করা যাবে কিনা? যাবে স্যার। কিভাবে যাবে? ধরো আমি তোমাকে বললাম এই ব্লকটা অ্যাক্সেস করবে, যে এই যে এই ব্লকটা, এই যে এইটা, এই যে জিগজ্যাগ ব্লকটা, এই জিগজ্যাগ ব্লকটা আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি। এই আগের 3টা ব্লক অ্যাক্সেস না করে এই জিগজ্যাগ ব্লকটাতে আসতে হবে, পারবো কিনা বলো? না স্যার। সীমান্ত কেন পারবো না বলো? স্টার্টিং পয়েন্ট তো লাগবে পরের ব্লকে যাওয়ার জন্য। আচ্ছা তোমার কথা অনুসারে যেটা হচ্ছে যে স্টার্টিং ব্লকটা আমি ধরবো, ফাইন। তাহলে স্টার্টিং ব্লক থেকে এই ব্লকটাতে যদি আসতে হয় তাহলে কি এই 3টা ব্লকের অ্যাড্রেস জানা থাকতে হবে না? এগুলা জেনেই তো পরেরটা আসতে হবে। জি। আচ্ছা এখন আমাকে বলো তো, আগের এক্সাম্পলে আমরা কি করছিলাম দেখো, এই যে এটা যদি 1 গিগাবাইটের ফাইল হয়, ভালো করে দেখো কি বলছি, এটা যদি 1 গিগাবাইটের ফাইল হয়, এই পয়েন্টটা যদি 900 এমবি হয়, তাহলে আমাকে এই বাকি 899 মেগাবাইট রিড করে তারপরে 900 মেগাবাইট আসতে হচ্ছিল। কারণ আমাদের ফাইল পয়েন্টারটা কোথায় সেভ করা ছিল বলো তো? ডিস্কের ভিতরে সেভ করা ছিল না প্রতিটা ব্লকে? ফাইল পয়েন্টার মানে নেক্সট পয়েন্টারটা কোথায় সেভ করা ছিল? এই প্রতিটা ডিস্ক ব্লকের মধ্যে নেক্সট পয়েন্টারটা সেভ করা ছিল না, ঠিক কিনা দেখো তো? জি স্যার। তাহলে ডিস্ক থেকে ওই ব্লকটা না তুললে কি আমি পরের পয়েন্টারটা পাচ্ছিলাম আসলে? না। না। আচ্ছা ফাইন, এখানে দেখো তো, এখানে এই 5 থেকে যদি শুরু করি, বলো তো এই ফাইলের নেক্সট ব্লকটা কই আছে? এই ফাইলটার নেক্সট ব্লকটা কই আছে? এই ফাইলটার নেক্সট ব্লকটা কোথায় আছে? এই যে 5 এ গিয়ে দেখো। 1 এ। 1 এ। তাহলে এই যে 5 এর নেক্সট ব্লকটা যে 1 এ আছে, এই 1 পাওয়ার জন্য কি তোমার ডিস্ক থেকে ফাইলটা তুলতে হয়েছে, নাকি ফাইল অ্যালোকেশন টেবিল থেকে সেটা পেয়ে গেছো বলো তো? টেবিল থেকে পেয়েছি।
বুঝতে পারছো? তার মানে তোমার কিন্তু এখন আর ফাইল অ্যালোকেশন টেবিল থেকেই তুমি পেয়ে যাবা যে নেক্সট পয়েন্টার কই আছে। তাহলে তোমাকে কিন্তু কষ্ট করে ডিস্ক থেকে ওই ব্লকটা তুলে এনে এই 1 নাম্বার পয়েন্টারটা বাইর করতে হবে না। তাহলে বলো তো তোমার ফাইলের সাইজ যদি হয় সে কথা 4 গিগাবাইট, তাহলে 4 গিগাবাইট ফাইলের তুমি যদি যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে চাও, তোমাকে কি আগের বাকি গিগাবাইটস অফ ডাটা অ্যাক্সেস করে আসতে হবে, নাকি ফাইল অ্যালোকেশন টেবিল থেকেই তুমি সবগুলো পয়েন্টার বের করে ফেলতে পারবা? তোমাকে কিন্তু স্টিল সার্চ করতে হবে। সার্চটা কোথায় করতে হবে বলো তো? সার্চটা করতে হবে ফাইল অ্যালোকেশন টেবিলে সার্চ করতে হবে না? জি স্যার। জি তাহলে স্যার। এই ফাইল অ্যালোকেশন টেবিলটা তো আর তোমার নিশ্চয়ই 4 গিগাবাইট সাইজের কোনো ফাইল অ্যালোকেশন টেবিল না। এটা তো ছোট একটা টেবিল, তাই না? এটার মধ্যে কি আছে? জাস্ট খালি সিম্পল পয়েন্টার গুলো আছে। তাহলে তোমাকে সার্চ কিন্তু স্টিল করতে হচ্ছে, কিন্তু সুবিধা হচ্ছে এখন আর ডিস্ক থেকে ফাইল ওপেন করে করে নেক্সট পয়েন্টার গুলো বের করা লাগছে না। এখন আমরা পয়েন্টার গুলো এই ফাইল অ্যালোকেশন টেবিল থেকে অ্যাক্সেস করতে পারছি। তাহলে বলো তো এখন কি আসলে র্যান্ডম অ্যাক্সেস করা সম্ভব কিনা? এখন কিন্তু র্যান্ডম অ্যাক্সেস করা যাচ্ছে, কিছু টাইম লাগছে, ঠিক আছে, ঠিক আছে, কন্টিনিউয়াস অ্যালোকেশনের মতো ফাস্টার হয়তো হচ্ছে না, কিন্তু র্যান্ডম অ্যাক্সেস আমরা করতে পারছি। ফাইলটাকে ফিজিক্যালি ডিস্ক থেকে লোড না করেও কিন্তু আমরা কি করতে পারতেছি বলতো? ফাইলের যে কোনো ব্লকের অ্যাড্রেস আমরা ওই ফাইল অ্যালোকেশন টেবিল থেকে বের করতে পারবো। এটুকু ক্লিয়ার হচ্ছে কিনা বলো? জি স্যার। স্যার এই ফাইল অ্যালোকেশন টেবিল কোথায় থাকবে মেমোরির? হ্যাঁ, এটা হচ্ছে তোমার, তুমি যখন সে কথার কথা এই তুমি যেটা বলে এটা আমি আসলে পরে বলতাম। ধরো আমি একটু ক্লিয়ার করে আসি। যেমন আমরা যদি, যেহেতু আমরা উইন্ডোজ এর এক্সাম্পলই বলছি, ধরো সে তোমার এরকম একটা অ্যাড্রেস তুমি সার্চ করতেছো, ফাইল সার্চ করতেছো, সি ড্রাইভে এক্স নামে একটা ফোল্ডার আছে, তার মধ্যে a.txt। তাহলে এটা দেখো তো, এটা সি ড্রাইভে আছে না? জি স্যার। আচ্ছা, তাহলে খেয়াল রাখবা যে প্রতিটা ড্রাইভের জন্য কিন্তু আলাদা ফাইল অ্যালোকেশন টেবিল থাকতে হবে। তোমার যদি পুরাটা একটা ড্রাইভ হয় তাহলে ফাইল অ্যালোকেশন টেবিল ওই ড্রাইভের জন্য একটাই হবে, কিন্তু তোমার যদি পার্টিশন করে ফেলো কয়েকটা, তাহলে প্রতিটা পার্টিশনের জন্য কিন্তু আলাদা আলাদা ফাইল অ্যালোকেশন টেবিল মেনটেন করতে হবে, কারণ ওই ড্রাইভে কোন ফোল্ডার, কোন ফাইল বা ফোল্ডার কোথায় আছে সেটা ট্র্যাক রাখার জন্য ওই ড্রাইভের জন্য আলাদা ফাইল অ্যালোকেশন টেবিল থাকবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, দেখো এটা আমরা কিভাবে সার্চ করব? আমাদের এরকম একটা ডিরেক্টরি টেবিল ছিল না আগে, যে আমরা যখন এক্সাম্পল দেখছিলাম, দেখো ডিরেক্টরি টেবিল ছিল, এটার মধ্যে কি ছিল? ধরো ফাইল বা ডিরেক্টরি নেম, আর হচ্ছে স্টার্টিং ব্লক, আর ছিল মেটা ডাটা। আচ্ছা, দেখো তো এই যে সি ড্রাইভের যে ফাইল অ্যালোকেশন টেবিল, এটা আমরা ওপেন করতে পারলে, ওপেন করলে কি হবে বলো তো? ডিরেক্টরি টেবিলটা ওপেন করলাম, এই সি ড্রাইভের কিন্তু ফাইল অ্যালোকেশন টেবিলটা এখানে আছে, এই যে হলো ফাইল অ্যালোকেশন টেবিল, এটা হচ্ছে সি ড্রাইভের। আচ্ছা, এখন আমাকে বলো তো, এই যে এক্স নামে একটা ফোল্ডার তুমি সার্চ করতেছো, এই এক্স নামে ফোল্ডারটা যদি তোমার ডিস্কে থাকে, ডেফিনেটলি কি বলতো এই ডিরেক্টরি টেবিলে এক্স নামে একটা ফোল্ডার এন্ট্রি থাকবে না? তোমার সি ড্রাইভে যদি এক্স নামে কোনো ফোল্ডার থাকে, তাহলে এই এক্স ফোল্ডার, আমরা কি বলেছিলাম একটু আগে, দেখো তো ফোল্ডার আর ফাইল আসলে একই জিনিস না কন্টেন্টগত দিক দিয়ে? জি স্যার। আচ্ছা, তাহলে এই এক্স ফোল্ডারটা ধরো স্টার্ট হয়েছে 5 নাম্বার ব্লক থেকে, ঠিক আছে, এটা পেয়ে গেলাম। তাহলে এই যে ইউজারটা এই এক্স ফোল্ডারটাকে অ্যাক্সেস করতে চাচ্ছে, তার এই এক্স ফোল্ডারে পারমিশন আছে কিনা সেটাই মেটা ডাটা থেকে পাওয়া যাবে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, ধরো আমার দেখলাম যে এই ইউজারের এই এক্স ফোল্ডারে অ্যাক্সেস আছে, তাহলে বলো তো এই যে এক্স যে ফোল্ডারটা, এই এক্স ফোল্ডারটা যে এখানে ওপেন করলাম, এই যে এক্স ফোল্ডারের ডাটাটা ওপেন করলাম, এটার ভিতরে নিশ্চয়ই তোমার এরকম আরো অনেক ফোল্ডার আছে, এখানে a.txt-ও থাকবে না বলো তো এই ফোল্ডারের কন্টেন্টে? দেখো তো ঠিক আছে কিনা। জি স্যার। জি স্যার। আচ্ছা ফাইন, তাহলে আমি a.txt পেয়ে গেলাম। তাহলে এই যে a.txt যদি এখানে থাকে, তার মানে এই ফাইলটা আসে এখানে আছে। যদি এই a.txt এখানে না পাওয়া যেত, তার মানে কি বলতাম বলতো? সরাসরি বলে দিতাম না ফাইল নট ফাউন্ড, যে এক্স ফোল্ডারের মধ্যে a.txt বলে কোনো ফাইল নেই, এটা আমি সরাসরি বলতে পারতাম না? জি স্যার। আচ্ছা, ধরো যদি ফাইলটা থাকে, এই a.txt স্টার্টিং ব্লকটা আমি এখান থেকে পেয়ে যাবো না? দেখো তো, তাহলে এই যে 50 পেলাম, এই 50 থেকে কি করতে বলতো, এই 50 ইউজ করে আমি এই ফাইল অ্যালোকেশন টেবিল থেকে বলতো এই 50 স্টার্ট করে আমি এই এ ফাইলটাকে রিকনস্ট্রাক্ট করতে পারবো কিনা? জি স্যার। পারবো। তাহলে প্রতিটা
ফোল্ডার যখন তুমি মেনটেন করবা বা ফাইল ইউজ করবা, আসলে প্রতিটাই কিন্তু অপারেটিং সিস্টেমের কাছে একটা ফাইল হিসেবে ট্রিট হবে। তাহলে এটা বুঝতে পারছো কিনা যে আমরা ফাইল এবং ফোল্ডার কিভাবে সার্চ করে বের করতেছি, এবং তোমার আসলে ওই ফাইল বা ফোল্ডারে অ্যাক্সেস রাইট আছে কিনা সেটা কিন্তু এই মেটা ডাটা থেকে আমরা ভেরিফাই করে ফেলতে পারবো। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা জিজ্ঞেস করতে পারো। স্যার তাহলে পুরো ড্রাইভের কি মানে সি ড্রাইভের পুরোটাই কি একটা ব্লকে থাকবে, ফাইল ফোল্ডার সব? ওই যে ডিরেক্টরি টেবিলে থাকবে, আর ফাইল অ্যালোকেশন টেবিলে থাকবে হচ্ছে তোমার ম্যাপিংটা, ওই যে কোনটা কোথায় আছে। ফাইলও এখন হতে পারে, ফোল্ডারও হতে পারে। ফাইল হতে পারে, ফোল্ডার হতে পারে, ডাজন্ট ম্যাটার, কারণ আমরা তো দেখছি যে ফাইল ফোল্ডার একই জিনিস আসলে উইন্ডোজ এর পয়ের কাছে, তোমার কাছে আলাদা কিন্তু উইন্ডোজ এর কাছে সেম। আচ্ছা একটা জিনিস বলো তো, অপারেটিং সিস্টেমে ধরো এই যে ডিরেক্টরি টেবিলটা, যদি কোনো ভাইরাস তোমার এই ডিরেক্টরি টেবিলটা ডিলিট করে দেয়, তাহলে বলো তো অপারেটিং সিস্টেমে কি মনে করবে? যে ডিরেক্টরি টেবিলে কোনো এন্ট্রি নাই, তাহলে কি অপারেটিং সিস্টেম কি কোনো ধরনের ফাইল বা ফোল্ডারের অ্যাড্রেস পাবে? না স্যার। না স্যার। পাবে না, পাবে না। আচ্ছা ফাইন, তাহলে ওএসকে এর কাছে কি মনে হয় বলতো, যে তোমার ডিস্ক এমটি না? জি স্যার। আচ্ছা ফাইন। আচ্ছা যদি ফাইল অ্যালোকেশন টেবিলটা খালি হয়ে যায় কোনো কারণে, ধরো ফাইল অ্যালোকেশন টেবিলটা একদম এমটি, কিছু নাই, তোমার ডিস্কে কিন্তু ডাটা ছিল, কিন্তু কোনো ভাইরাস এসে তোমার এই ফাইল অ্যালোকেশন টেবিলটা খালি করে দিয়েছে, ডিলিট করে দিয়েছে বা করাপ্ট করে দিয়েছে, তাহলে ওএস কি কোনো ফাইলকে রিকনস্ট্রাক্ট করতে পারবে? আর না স্যার। ফাইলের স্টার্টিং অ্যাড্রেসটা কিন্তু পাবে, কিন্তু সে কিন্তু ফাইলটাকে আর রিকনস্ট্রাক্ট করতে পারে, কারণ ফাইলের বিভিন্ন পার্ট কোথায় আছে সেটা তো ফাইল অ্যালোকেশন টেবিলে স্টোর করা ছিল, তাহলে এটাকে কিন্তু আর রিকনস্ট্রাক্ট করতে পারে। তাহলে ভাইরাস যদি তোমার ফাইল অ্যালোকেশন টেবিল খালি করে দেয়, আসলে কি তোমার ফাইল নষ্ট হয়ে গেছে? বলো তো, তোমার ফাইল কি ডিস্ক থেকে ডিলিট হয়ে গেছে, নাকি তোমার ফাইল জায়গা মতোই আছে কিন্তু তোমার মানে ম্যাপিংটা ডিলিট হয়ে গেছে? বলো তো। ম্যাপিং ডিলিট হয়ে গেছে। কথা বলছো, তার মানে ম্যাপিং যখন ডিলিট হয়ে যায় তার মানে কিন্তু তোমার ডাটা কিন্তু লস হয়নি। সেই জন্য যে রিকভারি সফটওয়্যার দিয়ে কি করে, তোমার ব্যাকআপ কপি থাকে অনেক সময় ফাইল অ্যালোকেশন টেবিলের, ওই রিকভারি সফটওয়্যার তোমার ব্যাকআপ কপি থেকে আবার কি করে কিছু কিছু ফাইলকে রেস্টোর করতে পারে। ঠিক আছে, তো সবগুলো হয়তো রেস্টোর করা নাও যেতে পারে, কারণ তুমি যদি ফাইল অ্যালোকেশন টেবিল ডিলিট হয়ে যাওয়ার পরে তুমি যদি দেখো যে তোমার সি ড্রাইভ খালি, দেখা গেল তুমি কি করলা, সি ড্রাইভের নতুন ডাটা কপি করে দিলা, তাহলে কি হয় বলো তো, নতুন ডাটা কপি করলে তোমার আগের ডাটার উপরে ফিজিক্যালি, ওই যে আমরা ম্যাগনেটিক ডিস্ক পড়ার সময় দেখছিলাম না, যে ম্যাগনেটিক ডিস্কে কি এরকম নর্থ পোল সাউথ পোল থাকে না? তো তুমি যদি একটা ফাইলের বা একটা ড্রাইভের উপরে যদি অন্য ডাটা ওভাররাইট করে ফেলো, তাহলে কি হবে বলতো, আগের ডাটা ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না নাকি? জি স্যার। তো তোমার যদি কোনো কারণে দেখো যে তোমার ডিস্কের কোনো ডাটা দেখা যাচ্ছে না, তাহলে কিন্তু ইনস্ট্যান্ট তোমাকে কি করতে হবে, আগে ওই ডিস্কের কিন্তু আর কোনো ডাটা রিড রাইট করা মানে রিড করতে পারবা, বাট রাইট করার কোনো চেষ্টা করবে না। রাইট না করে দেন তুমি রিকভারি সফটওয়্যার দিয়ে কি করতে পারো, দেখা যাবে যে বেশিরভাগ ক্ষেত্রে প্রায় 80 to 90% ডাটাই তোমার রিকভার করে ফেলা যায়, যেহেতু তোমার ডাটা তো ফিজিক্যালি আছে ওই জায়গায়। ঠিক আছে, কাজে ওইখান থেকে রিট্রিভ করা তো কোনো অসুবিধার কিছু নেই। কারো কোনো প্রশ্ন আছে কিনা জিজ্ঞেস করতে পারো আর এডিশনাল।